ধর্ম এসছে ওই হিসাব। ধর্ম তো আল্লাহর কাছে তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে আপনাকে দিয়ে কোরআন শরীফ পাঠিয়ে দিচ্ছে। ফলে যখন এসছে তা বহু লোকের মাধ্যমে ছাপাটা হয়ে আপনার কাছে এসছে, যে হিসাবে এসছে তাও কিন্তু অরিজিনালি যেভাবে এসছে তাও না। যে ফেসিজম যেটা গড়ে উঠতেছে জাতিবাদের ভিত্তিতে, আপনি জাতিবাদ বলতেছেন, ইন্টারেস্টিং, যেটা হচ্ছে একটা ইসলামী জাতিবাদ, আরেকটা জাতিবাদ গড়ে উঠেছে যে জাতিবাদের ইংরেজি হইতে পারে হচ্ছে রেসিজম, যে আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আর ওরা বলছে আমি কে তুমি কে মুসলিম মুসলিম, এই তো তফাৎ। ফেসিবাদের অন্যান্য প্রবণতা ছিল, কিন্তু দুইটারই আপনি ফেসিবাদ বলতেছেন। আমার ভয় না, আমার ভয় না, আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই বক্তব্যের অ্যাকসেপ্টেন্স কি আমরা ডক্টর ইউনূস যখন জনগণের কাছে যাবে যে আসো আমরা একটা গঠনতন্ত্র করি, আপনার বক্তব্যের পক্ষে কি আমরা অনেক লোক পাবো? অবশ্যই পাবো। আপনি কি দেখেন, আপনি কি মনে করেন জানি বিল ক্লিন্টন ওই যে ক্লিন্টন ফাউন্ডেশন গেলে পাবেন এটা? আপনি কি মনে করেন আমেরিকা জেনোসাইড জোর কাছে গেলে এটা পাবেন? আপনাকে জনগণের কাছে যেতে হবে। এখানে তো শর্টকাট কোনো পথ নেই, আপনি যে সাজেশন দিয়ে শর্টকাট পথ নেই। আর আপনি আমার কথাটা কিছুটা ডিস্টর্ট করেছেন, আমি একটু শুদ্ধ করে দিই। প্রথমত হলো যে বই তো নিজের কথা নিজে ব্যাখ্যা করতে পারেন, আমরাই বই ব্যাখ্যা করি। গুরুবাদ করি অর্থে কথাটা হলো সে আমরাই এটা ব্যাখ্যা করে কোনো না কোনো মানুষ, আপনি আপনার ইসলাম গ্রহণ করেছেন আবার বাবা মার মাধ্যমে বা কোনো না কোনো কারো মাধ্যমে এভাবে এসছে। আপনি তো কোরআন শরীফ পড়ে আপনি ডিটেল বিভিন্ন ধর্মের সঙ্গে তুলনা করে তো আপনি মুসলমান হন নাই। তো ফলে স্বভাবতই এই যে গুরুবাদী ধারা বলতে যেটা, এটা সম্পর্কে যে ভুল ধারণা আমাদের সমাজে আছে মারাত্মক ভাবে, তাহলে তো গুরুবাদ যদি বাদ দেন তাহলে রিসার্চের ধারণা তো অর্থহীন হয়ে পড়ে। কারণ কথা হচ্ছে সবসময় জীবন্ত মানুষের মধ্য দিয়ে জ্ঞানের প্রবাহটা চলে। এই অর্থে কখনোই ডেড, যে বইটা ডেড মৃত, সেই বই কখনোই আপনাকে এই তার নিজের যে জীবিত বই বলে কিছু আছে ফরহাদ ভাই, জীবিত বই বলে কিছু আছে। দ্বিতীয় কথা হচ্ছে না আপনি এখন খুব তর্ক করতেছেন। আমি তো বলি না জীবিত বই বলে কিছু আছে। বই যখন পড়ে শেষ করে দরকার আছে, কারণ আপনি যখন বই পড়েন তখন যখন ইসলামে প্রতিলিপিতা নিষিদ্ধ, আপনি বই পূজা নিষিদ্ধ। ফলে আপনি যখন বই পড়েন, যদি আপনি না বুঝেন যে বই যে অর্থ করে, যে অর্থ করে বইয়ের যে অর্থ বোঝে, সেই লোকটা হলো আপনার মধ্যে যে বিবেক, যে বুদ্ধি আপনি আল্লাহর তরফ থেকে পেয়ে দুনিয়াতে আসছেন। তো আপনি যখনই নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না, কিন্তু একটা মৃত্যু জিনিসকে পূজা করেন, তখন স্বভাবতই ওহি যেটা আল্লাহর তরফ থেকে এসছে এটা আপনি বুঝবেন না। তাহলে এই জন্য আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে মৃত এবং জীবিতের পার্থক্যটা কি। জীবিত হলো একমাত্র জীবন্ত মানুষের জন্য ধর্ম, এবং ফলে জীবন্ত মানুষের মধ্য দিয়ে আমরা সবসময় যে তাৎপর্য, ধর্মের তাৎপর্য বলি, জ্ঞানের তাৎপর্য বলি, এটার মধ্যে পরিবাহিত। ফলে এই যে আমরা যেটা বলি লিটারেলিস্ট আপনার রিলিজিয়ান, যারা আক্ষরিক ধর্মকে তারা একটা আক্ষরিক জায়গায় তারা নিয়ে যায়, এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম। এটা তো আপনাকে লড়াই করতে হবে। এটা তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আছে, আপনি দেখতে পাচ্ছেন যে সেখানেও এটা আছে, কিন্তু তারপরে তো তাদের একটা কনস্টিটিউশন তারা করতে পেরেছে, যেখানে তারা প্রমাণ করতে পেরেছে যে না, আমরা যে কনস্টিটিউশন আছে তার মধ্যে বিভিন্ন মতের বিভিন্ন চিন্তার মানুষ আমরা একসঙ্গে বাস করব। এই যে একসঙ্গে বাস করবার বাসনা, এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। ফলে আমি মনে করি অনেকগুলো কনসেপ্টটা আমাদের সমাজে অস্পষ্ট। আর আপনি যে বলছেন যে আমার কথা শুনবে কিনা, আমি তো আপনার গণ অভ্যুত্থান বইটা, গণ অভ্যুত্থান গঠন বইটা আমার লেখা হচ্ছে 2023 সালে, আর 2024 সালে তো গণ অভ্যুত্থান ঘটে গেল। আর সংবিধান ও আপনার কে বলে গণতন্ত্র, এটা তো দীর্ঘদিন ধরে আমি আলোচনা করছি। ফলে একমাত্র বুদ্ধিজীবিতার প্রক্রিয়া ছাড়া খালেদ কখনোই আপনি একটা সমাজকে অগ্রসর করতে পারেন না। শেষ করি, সেক্ষেত্রে আমার এবং আপনার অনেক বড় দায়িত্ব আছে। আপনি যদি ওই কাজটাকে আপনি ফেলে রাখেন কঠিন বলে বা সম্ভব না বলে, তাহলে কোনোদিনই কিন্তু আপনি একটা সত্যিকারের শক্তিশালী বাংলাদেশ করতে পারবেন না। ফরহাদ ভাই, আপনি আমি জানি না আপনাকে আমি ভুল কোট করলাম কিনা, আমি আপনাকে কোট করি আবার, সেটা সুবিধাজনক। যেমন আপনি ধর্মের পর্যালোচনা চাইছেন, বলছেন ধর্মের পর্যালোচনা দরকার, আপনি বলছেন ক্রিটিক দরকার, কারণ ধর্মের মধ্যে দর্শন থাকে, এর মধ্যে কতগুলি তাত্ত্বিক দিক আছে, সেইটা আমি না বলে আমি মনে করি যে এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ যে আপনি বলতেছেন বই কিতাব মানে নদিয়ার গুরুবাদী ধারা বই কিতাব গ্রন্থশাস্ত্র বিরোধী, যেটার আপনি আসলে ব্যাখ্যা করলেন, কিন্তু আপনি যে ধর্মের পর্যালোচনা বা ক্রিটিক বলে যেটাকে হাজির করতে চাইতেছেন, সেইটা করতে গেলে তো আসলে মানে আপনার ইন্টারপ্রিটেশন আরেকজনের ইন্টারপ্রিটেশন থেকে একটু দূরে যেতে পারে, এবং কেউ কেউ এইটাও বলতে পারে যে
আপনার ইন্টারপ্রিটেশনেরই কোনো বলছে, আপনার ইন্টারপ্রিটেশনের কোনো লেজিটিমেট রাইট নাই। অনেকে বলতে পারে এরকম, বাকি তো বলে ভেরি গুড বলতে পারে। তাইলে আমরা এটা থেকে অর্থ কেমনে পাবো? আমি বলছি আপনার এই অনুমানটা খুব ভুল। ভুলটা হলো এই কারণে, কারণ হলো যে কোনো ইউনিভার্সাল নলেজ এটাকে বলা হয় এটা হলো নেসেসারি, এটা যে এটা ইউনিভার্সাল এবং নেসেসারি। পরে ধর্মের মধ্যে যখন আমরা বলি তার মধ্যে যে ভাব বা আপনার দর্শনটা থাকে, এটা থাকে ধর্মের রূপে। এটা হলো পুরনো আপনার পাশ্চাত্য ক্রিশ্চিয়ানিটি, সে যখন তার ধর্মকে ক্রিটিক করেছে, তার মধ্য দিয়ে আধুনিক যেই দেশে আপনি এখন বসে আছেন, এই আধুনিক রাষ্ট্রটা ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। তারা কিন্তু হঠাৎ করে বেরিয়ে আসে। আপনি প্রতিটা দিনে যে কালচারের মধ্যে বাস করেন, এটা কিন্তু ক্রিশ্চিয়ান কালচার, আপনি কিন্তু এটা ইসলামিক কালচার না। কিন্তু এই কালচারটা তারা তৈরি করেছে তাদের ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে। ক্রিটিক যখন আমি করি, তখন আমার মধ্যে যে বুদ্ধি বিবেক আল্লাহ আমাকে দিয়েছে এবং দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, এবং কোরআন বলছে এই বুদ্ধি বিবেক যে মানুষ, এই কিন্তু একই সঙ্গে আল্লাহর খলিফা, এটা কিন্তু ক্রিশ্চিয়ানদের মধ্যে নাই। আপনি অদ্ভুত ভাবে একমাত্র ইসলামে এই মানুষের এই মহিমাটুকু এত উচ্চ স্তরে আপনি নেওয়া আছে। তার মানে মানুষের এই বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, এটাকে যদি আপনি সামনে না আনতে পারেন, তাহলে আপনি তো চিরজীবনই একটা অন্ধ জায়গায়, একটা অন্ধকূপে আপনি থাকবেন। ফলে ক্রিটিক ছাড়া তো আপনি কখনো সামনে এগোতে পারবেন না। আজকে যদি এখন আপনি বলতে পারেন, আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনার। তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। দুইটা কারণে যাব না। আমি একজন মানুষ, ফরওয়ার্ড লুকিং মানুষ। আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। দুই নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে, জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউরড না, বয়সের দিক থেকে আমি বুদ্ধি, রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না। কিন্তু শফিকুর রহমান মানে ওই আমলে মানে আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে, এই বিতর্কেও আমি যাব না। আমি ওই বিতর্ক পছন্দ করি না। একটা মানুষও যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায়, সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছে, অবশ্যই এটা নিন্দনীয়, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি ধর্ম এসছে ওই ধর্ম, তো আল্লাহর কাছে তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে আপনাকে দিয়ে কোরআন শরীফ পাঠিয়ে দিতে। ফলে যখন এসছে, তা বহু লোকের মাধ্যমে ছাপাটা হয়ে আপনার কাছে এসছে। যে হিসাবে এসছে, তাও কিন্তু অরিজিনালি যেভাবে এসছে তাও না, তারা নতুন ভাবে সাজানো হয়েছে। ফলে আপনাকে তো পুরো হিস্ট্রি বুঝে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর ওহিটা, আল্লাহ আসলে যে এই যে দিব্য যে ভাবটা জনগণ মানুষ পেতে চায়, নিজের মধ্যে এই দিব্যতাটা সে নিজে অর্জন করতে চায়, এর মর্মটা কি? এই জন্যই ক্রিটিক লাগে, এই জন্য ফিলোসফি, পাশ্চাত্য ফিলোসফি বারবারই দাবি করে, পাশ্চাত্য ফিলোসফি বারবারই দাবি করে যে আপনি থিওলজিক্যাল ক্রিটিক ছাড়া আপনি রাষ্ট্র বলেন, সমাজ বলেন, দর্শন বলেন, বিজ্ঞান বলেন, কিছুই পসিবল না। তাহলে আমাদেরকে কিন্তু ওই জায়গায় যেতে হবে। ক্রিশ্চিয়ানিটি যে আসলে ক্রিটিসিজম মানে এই যে পাশ্চাত্য দর্শন বলেন, আমেরিকা বলে একটা জায়গা বলেন, আমেরিকা বলে একটা ভাবাদর্শ বলেন, সেটা যে আসলে অনেক কিছুকে ক্রিটিক করে এই জায়গার মধ্যে আসছে, এখনো ক্রিটিক করতেছে, এই ব্যাপারটার মধ্যে তো আসলে কারো কোনো সন্দেহ নাই। এটা আপনি একদম পারফেক্ট বলছেন, খুব সুন্দর করে বলছেন। কিন্তু ইসলাম কি, ইজ ইসলাম ওপেন ফর ক্রিটিসিজম? এইখানে কি ইসলাম ক্রিটিকরে ক্রিটিসিজমরে অ্যাকসেপ্ট কইরা আপনি শব্দ ঠিক মতো ব্যবহার করেন। শব্দ কিন্তু ক্রিটিসিজম না,
তাহলে শব্দের কিন্তু ক্রিটিসিজম না, শব্দটা ক্রিটিক। ওকে, ক্রিটিক। ইসলাম কি ক্রিটিক অ্যাকসেপ্ট করে? ক্রিটিক মানে হলো ইসলাম ক্রিটিক অ্যাকসেপ্ট করে। আই কারেক্ট মাইসেলফ, ইসলাম ক্রিটিক অ্যাকসেপ্ট করে। ইসলাম ক্রিটিকরে অ্যাকসেপ্ট করে কোন একটা জায়গায় আসে ওরকম কোন দৃষ্টান্ত আছে? জি, বহু লোক আছে, বহু বই আছে যারা বই না একটা রাষ্ট্র পরিচালিত হইতেছে, একটা ভাব, একটা ধারা পরিচালিত হইতেছে, ওরকম কোনো কিছু? না, সেটা আমি সে প্রশ্নে পড়ে আসি। প্রথমে সব কথাটা হলো যে সত্য যেটা ধর্মতত্ত্বের রূপে হাজির থাকে, সেই সত্যকে প্রজ্ঞার রূপে বা জ্ঞান রূপে উপলব্ধি করার পদ্ধতি হলো ক্রিটিক। মানে আপনি ধর্মতত্ত্ব আকারে বোঝার জিনিস আর তাকে প্রজ্ঞার রূপ আকারে বোঝায়। আমি খুব ছোট একটা উদাহরণ দিয়ে আপনি ভালো বলবেন। ইসলামে মানুষ হলো খলিফা, আল্লাহর তরফ থেকে খলিফা, ঠিক আছে? আর অন্যান্য অনেক ধর্মে মানুষ হলো আদি পাপী, সে কিন্তু পাপী। এই যে কনসেপ্টের তফাৎটা আকাশ পাতাল তফাৎ। ফলে আপনি যখনই ক্রিটিক করবেন তাহলে দেখা যাবে যে দার্শনিক দিক থেকে, একটা প্রজ্ঞার দিক থেকে ইসলাম অনেক অগ্রসর। ক্রিশ্চিয়ানিটি বা জুদাইজম। ফরাদ ভাই, এটা নিয়ে আলোচনা টু বি কন্টিনিউড, কারণ আপনি যেটাকে আদি পাপী বলতেছেন আর ইসলামের পক্ষ থেকে খলিফা বলতেছেন, এটা আসলে আমি এটা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। ইসলামের মধ্যেও আমরা বেহেশতেই ছিলাম, বা আমরা আসলে বেহেশত থেকে মাটিতে আসছি, সেটাও এক ধরনের শাস্তি থেকেই। আর তো ইসলাম তো না, আদি পাপ নাই, কিন্তু আমরা বেহেশতে, আদি পাপ নাই কিন্তু আদম আলাইহিস সালাম বেহেশতে ছিল। তো আদম আলাইহিস সালাম বেহেশতে ছিল। আমরা যেন শেষ করি, আমরা যেন ডিস্টর্ট না করি। জি, আমাদের কথাতে আপনাকে বলা হয় যে অরিজিনাল সিন কনসেপ্টটা ইসলামের নাই। অরিজিনাল বা মানুষ অতীতে পাপ করেছিল, সে কারণে সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, এই ধরনের কোনো কনসেপ্ট ইসলামে নাই। ইসলামে মানুষ মাত্রই খলিফা, আল্লাহর গুণাবলী সম্পন্ন। এই যে আমি ফরাদ ভাই, তাহলে এক লাইন একটু শুনে নেই। ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসলো? তাহলে বুঝে নাই, ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসছে? ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসছে? নিষিদ্ধ ফল খাইতে আসছে না, শয়তানের প্ররোচনায় দিয়ে তো আসছে, শাস্তি হিসেবে তো আসছে। আপনি কি আমার সঙ্গে থিওলজি নিয়ে আলোচনা না? করব না, এটা একলা করতে হবে, এটা করতে হবে, এটা একলা করতে হবে। এটা না, প্রথমত আপনি যা উদাহরণ দিচ্ছেন সবই কিন্তু বাইবেলের, এগুলো কিচ্ছু কোরআনে নেই। আপনি যা এখন উদাহরণ দিচ্ছেন, আদম আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দেয় না কোরআনে? আচ্ছা, আমি খালি উত্তর দেন, শয়তান কি নামাজ পড়ে? আজাজিল নামাজ পড়তো। এখন পড়ে না? এখন পড়ে কিনা আমি জানি না, আজাজিল অবস্থার কথা জানি না। তাহলে আগে পড়েন, অবশ্যই পড়ে। সে তো কখনো বলে না আমি নামাজ পড়ব। আপনি এই যে কতগুলো কনসেপ্ট ইসলাম সম্পর্কে অস্পষ্ট ধারণা, যেটা শিক্ষিত শ্রেণী এবং যারা তথাকথিত ইসলামপন্থী, এই যারা পড়তে রাজি না, এই দুজনের মধ্যে রয়ে গেছে। এই কারণে কি হয়েছে, ইসলামের যে এর ফলে কি হয়েছে খালেদ, এর ফলে আমরা একটা অত্যন্ত পশ্চাৎপদ সমাজে রয়ে গেছে। অথচ যে ধর্মটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারতো মানুষের চিন্তার পরিগঠনে এবং একটা রাষ্ট্রের পরিগঠনে। দেখুন, ক্রিটিকটা, রিলিজনের ক্রিটিকটা কথাটা এসছে কার্ল মার্ক্স থেকে। তিনি বলতেছেন ক্রিটিকটা দরকার, কারণ এটা ছাড়া কিন্তু আপনি রাষ্ট্র, রাজনীতি এটা কিছু বুঝবেন না, আইন এটা কিছুই বুঝবেন না। কারণ এই ক্রিটিকের মধ্যে দিয়ে কিন্তু আপনি এটা বুঝবেন। তারা যে সমাজের মধ্যে এই ক্রিটিকের অভাব রয়েছে, তারা স্বভাবতই সে সমাজটা পশ্চাৎপদ। আমরা পশ্চাৎপদ যেহেতু আমরা ক্রিটিক করতে, পর্যালোচনা করতে, আমার নিজের ধর্মের যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ তার যে অবদান, তার যে প্রজ্ঞার জায়গা থেকে যে সর্বোচ্চ তার যে তুরীয় তার যে প্রকাশ, তার যে বিকাশ, এটা সম্পর্কে আমার কোনো খবর নাই। আমি একটা বই কোরআন আকারে এটাকে আমি পূজা করতেছি, বই আকারে আমাকে পড়তে তো হবে, ওটা আমাকে পড়তে হবে, আমাকে বুঝতে হবে। এই হলো কথা। ফরাদ ভাই, আমরা অন্য প্রসঙ্গে যাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ধৈর্য ধরে অনেক বিষয় বলেছেন। আমরা আপনার বিষয়টা নিয়ে একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে মাজার ভাঙার বিষয়টি কবিতাত্ত্বিক ফরাদ মাজার জুলুম বলেছেন, এই মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? এটা কি জুলুম বলে মনে করছেন শতকরা 33% দর্শক, জুলুম না মনে করছেন শতকরা 67% দর্শক, 47,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। এটি নিয়ে আসলে কিছু আমাদের প্রশ্ন আছে, আমরা দ্রুত অন্যান্য প্রসঙ্গে চলে যাই। সেটি হচ্ছে যে ফরাদ ভাই, প্রফেসর ইউনূসের ভুল প্রসঙ্গে আপনি বলেছেন যে শুধু সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নয়, আপনি আসলে আগেও প্রফেসর ইউনূসের ভুল প্রসঙ্গে বলেছেন যে একটা মিনিট, হ্যাঁ, প্রফেসর ইউনূসের ভুল প্রসঙ্গে আপনি বলেছেন, আমি একটু আপনাকে
উদ্ধৃত করি যে ভুলটা করেছেন প্রথম থেকে। আমি যখন এই কথাগুলি বলছি অর্থাৎ জনগণের চাওয়া সম্পর্কে, অর্থাৎ জনগণের এবং তার পক্ষে জনমত তৈরি হচ্ছে, জনগণের মধ্যে জিজ্ঞাসা তৈরি হচ্ছে, তাহলে তার উচিত ছিল সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের সঙ্গে কথা বলা, কিন্তু তিনি তা বলেন নাই। আরেকটা ভুল আপনারা বলছেন যে ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান কাজ করেছে, কিন্তু ডক্টর ইউনূস এমনভাবে তাদের ছাত্রদের পিঠ চাপড়াচ্ছেন যেন তারাই তাকে ক্ষমতা এনেছে, ফলে জনগণকে তিনি ভুলে গিয়েছেন। এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম, সংবিধানের সিস্টেম, সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, সেইটার আদলে অনেকখানি করা। তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না? আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি? না, মোটেই না। এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি আপনাদের মতো করে সংবিধান পরিবর্তন হবে না কি? না, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে, এটা খুবই স্বাভাবিক। একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে, সবার আছে। সংবিধানটা কেমন হবে? যে যারটা ভেন্টিলেট করবে। ডেমোক্রেসি ইটসেলফ নট এ ইজম, এটা একটা প্রসেস। আপনি ইজমে যাবেন, মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি ফ্লোট করবেন, আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন, আপনার আদর্শ আপনি তুলে ধরবেন। বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে, তখন স্বাভাবিক কারণেই বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে, যে আদর্শটাই চায়। ওকে, আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না, আমাকে ধৈর্য ধরেই সেই পথে থাকতে হবে। ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন? মানে ইসলাম কি, আপনি মদিনার কথা বলছিলেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরে যেসব খলিফা অন্তত 4জন 5জন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন, সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা? অবশ্যই, অবশ্যই। তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন, তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোনো জায়গায় বসে, তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আপনি তাই মনে করছেন? তাই মনে করছেন, এটাই ফ্যাক্ট, এটাই হিস্ট্রি। তারপরে যখন আব্বাসীয় উমাইয়া বা ওসমানিয়ারা, বিউটিটা দেখেন আমাদের দেশে। জি না, সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না, আমি খেলাফতের যুগটা বলতেছি। এরপরে ধরেন যখন হলো, এই খলিফা যখন কেউ হয়ে গেলেন, তিনি কিন্তু অল ইন অল হইতে পারলেন না। এই ধরনের বহু ঘটনা আছে। আমি এখন কথা লম্বা হবে, সেই উদাহরণ আমি দিচ্ছি না। বহু ঘটনা, মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি, যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার, ইসলামের দাওয়াত, ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাতে ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন? আদৌ কোনো সুযোগ আছে কিনা? আমি পড়ছিলাম গঠনতন্ত্র, সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন। এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না? বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে, কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে। এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন? এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চেন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমরা তো কাউকে ইম্পোজ করব না, আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইম্পোজ করব না, কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে। আমরা দরজা খোলা রেখেছি। প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না, কোরআনের আলোকে রচিত। কোরআন পরিবর্তন করা যায় না, কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায়। আমাদের গঠনতন্ত্রের দেখেন যে 22-23তম সংস্করণ পর্যন্ত হয়তো আছে, আপনি পাবেন। রাইট। তার মানে কি? তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার, মূলনীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার, সেটা আমরা করেছি। হবে, সবগুলাই হবে, অ্যাকোমোডেশন হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তিনি ভুল করেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে 20 জনের মতো উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনূসের 2 জন মাত্র ছাত্র প্রতিনিধি, 3 জন আপনি ধরতে পারেন, এটা সহ বাকি যে যারা আছেন তাদেরকে কি আপনি জনগণ বলতে চান না কিনা? আর দ্বিতীয় কথা হচ্ছে, ডক্টর ইউনূস আমরা জানি যে অনেকে দাবি করে থাকেন বা অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করে থাকেন যে তাদের সাথে কথা বলেছেন। সেক্ষেত্রে আপনার পয়েন্টটা কি এরকম যে তিনি আপনার সঙ্গে কথা বলেন নাই? হতে পারে, আপনি যদি মনে করেন যে আমার সঙ্গে কথা বলে নাই, হতে পারে। আমার কথা হচ্ছে যে সুশীল সমাজ বলতে আমি নিজেকে একা মনে করি নাই, কারণ বাংলাদেশে আরো আমার মতনই জ্ঞানী ব্যক্তি আর অনেকে আছেন, বা আমি জ্ঞানী ব্যক্তি তা মনে করি না। আমাদের কিছু প্রশ্ন তুলেছি, সেই প্রশ্নগুলোর মীমাংসা তিনি আমাদেরকে এখনো দেননি। 2 নম্বরটা হলো, আমরা প্রথম থেকে বলেছি এই সরকার অবৈধ, এবং এটাকে বৈধ করবার যে প্রক্রিয়া, এটা তিনি কি করে করবেন সেটাও আমাদের কাছে এখনো স্পষ্ট নাই। ফলে এই যে ব্যাপারগুলো আপনি ঝুলিয়ে রেখেছেন, এটা তো ঠিক না। ফলে আপনি তো বলতে পারেন যে ফরহাদ ঠিক বলেন নাই,
ফলে আমরা ভিন্নভাবে করতে চাইছি, হতে পারে আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা তো এই পর্যন্ত তার কোনো রেসপন্স আমরা দেখছি না। আমি সুশীল সমাজ কথাটাই বলেছি, শুধু আমাকে ইঙ্গিত করে বলিনি, আমি বলেছি আরো যারা সমালোচনা করেছে সকলকে বলেছেন। আমার কিছু সিরিয়াস অবজারভেশন আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিছু বক্তব্য আছে যে এই সরকারের বৈধতা নিয়ে, এবং সরকারের বৈধতার প্রশ্নটা তো আসলে গুরুত্বপূর্ণ, এটাকে তো আপনি এড়িয়ে যেতে পারেন। এতটা দিন চলে গেল, আপনি একটা অবৈধ সরকার হয়ে আসেন, এটা কি ঠিক? এটা তো ঠিক না। কিন্তু ফরদ ভাই, আপনার কাছে মনে হয় না যে আপনি যে এই সরকারকে অবৈধ বলছেন সেটা তো আসলে একটা সাংবিধানিক কাঠামো মাথায় রেখে অবৈধ বলছেন, তাই না? আপনি যে সংবিধানে অন্তর্বর্তী উপদেষ্টা সরকার নামক কিছু নাই, আপনার সংবিধানে তো নাই, তাহলে আপনার বৈধতার ভিত্তি কি? 106 সুপ্রিম কোর্ট আমাকে বলছে না, সুপ্রিম কোর্ট মতামত দিতে পারে, এই দ্বারা এটাকে বৈধ করতে পারে, কারণ সংবিধানের মধ্যে এরকম কিছু নাই যাতে আপনি এরকম একটা সরকার আপনি গঠন করতে পারেন। সুপ্রিম কোর্টও তো অলরেডি গণঅভ্যুত্থানের পরে অবৈধ হয়ে যায়, ফলে আপনি কিন্তু নিজেকে জোর করে বৈধতা প্রমাণ করলে হয় না। সুপ্রিম কোর্ট 106 অনুযায়ী মতামত দিতে পারে, এটা আমি লিখেছি, সে মতামত দিতে পারে, কিন্তু এটা বৈধতা তৈরি করে। আপনি একটা মতামত দিতে পারে, কি মতামত দিয়েছে, আপনি চুপুর কাছে আপনি শপথ নেবেন কিনা, কিন্তু সরকার বৈধ কিনা এটা তো সুপ্রিম কোর্ট বলবার কোনো এখতিয়ারই নাই, এবং এটা সুপ্রিম কোর্টের কাছে এরকম কোনো যে যখন কেউ গেছে এরকম কোনো ইয়ে নিয়ে আপনি কি রিট নিয়ে সুপ্রিম কোর্টে গ্রহণ করে নাই, আপনি গায়ের জোরে আছেন ক্ষমতা, এটাই মিন করে। কিন্তু ফরদ ভাই, যেরকম একটা মানে আপনাকে ধার করেই বলি যে এই গণঅভ্যুত্থানই তো উনার জন্য রায়, এটা তো আর সুপ্রিম কোর্ট, সংবিধান আর কোনো কিছু চুপ্পু কোনো কিছু তো উনার জন্য লাগে না। এটা উত্তর দেয় কার রায়? তা সুপ্রিম কোর্ট আপনার গণঅভ্যুত্থান রায় হলে তাকে জনগণের অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে তার ক্ষমতা নেওয়া উচিত ছিল, এবং তার উচিত ছিল সংবিধানকে বাতিল করে দেন। আমি বারবার বলেছি, সংবিধানকে বাতিল করে দিয়ে তিনি এই যে আপনার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি ঘোষণা করবেন, এবং তার প্রধান দায়িত্ব হলো যে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, এটাই হলো তার প্রধান দায়। ফলে এই দায়টা তিনি পালন করেন নাই, এই দায়িত্ব তিনি পালন না করে তিনি সংবিধানের অধীনে তিনি নিজেকে ঢুকিয়ে দিয়ে তিনি স্বভাবতই শেখ হাসিনার সংবিধানের অধীনে তিনি এসেছেন। এখন তিনি কি করে কমিশন করেন আর সংবিধান সংশোধন করেন? তিনি তো শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন। যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবেন, তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন? কিসের ভিত্তিতে? এটা তো কোনো বৈধ ভিত্তি না তো এটা। ফলে আপনি তো এইভাবে তো জোড়াতালি দিয়ে নাচতে চলে না। মানে ফরদ ভাই, সংস্কারই তো রক্ষা। আমরা যখন একটা বিল্ডিং এর সংস্কার করি তখন তো এটা রক্ষা করতেই সংস্কার করি। তো আপনি যখন বিল্ডিং এ বানান না, কি নিয়ে সংস্কার করবেন? আপনার তো রাষ্ট্রটাই গঠন করেন না, কি সংস্কার করবেন? এগুলো তো আজগুবি কথা। আপনি তো রাষ্ট্র আগে তো গঠন করতে হবে, আগে তো রাষ্ট্রটা বানাইতে হবে। আপনি 72-তেও পারেন নাই, আর আপনি এবারও পারলেন এতটা বছর পরে। তাহলে যদি না পারেন, এটা তো ভয়ানক ব্যাপার, এটা সাংঘাতিক রকম একটা ক্ষতির মধ্যে পড়ে গেলাম আমরা আবারও 50 বছর পিছিয়ে পড়ে গেলাম। তাহলে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তো আমরা রাষ্ট্র গঠন করার কাজটা আমাদের করা উচিত ছিল, এটাই আমি বলছি। আপনার কাছে আপনিও সেটা বারবার পরিষ্কার করেছেন, বলেছেন, লিখেছেন, ইন্টারভিউ দিয়েছেন যে সংবিধানটা এটার ক্ষেত্রে একটা বড় বাধা। আমাদের একটা অন্য প্রশ্ন ছিল ফরদ ভাই, ডক্টর ইউনূসকে যে সরকার প্রধান করা হলো, এটা কি সমন্বয়কের তাৎক্ষণিক সিদ্ধান্ত, নাকি এটা আপনি বা আপনাদের কাছে কোনো মতামত চাওয়া হয়েছিল? কারণ আমরা জানি যে ডক্টর ইউনূসের নামটা যেখান থেকে এসেছিল, বা ছাত্র বলতে আমরা যাদেরকে বুঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, তারা শুধু আপনার বই পড়ে না, তাদের সাথে আপনার যোগাযোগ ছিল, তারা আপনার পরামর্শ নিয়েছে, মেনেছে, করেছে। সো এই নামটা কি আপনাদের কাছ থেকে এসছে, না ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনার কাছ থেকে? না, এটা আমার কাছ থেকে আসে নাই, এটা ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, এবং আমি এই সিদ্ধান্তকে এটাকে বিরোধিতা করি। না করার একটা বড় কারণ ছিল আমার মনে, না বিরোধিতা করি, এর বড় কারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে তিনি থাকলে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে। কিন্তু তিনি, এবং বিশেষত আন্তর্জাতিক ক্ষেত্রে, কিন্তু তিনি আসার পরে তিনি যা যা করলেন তাতে সভাপতি আমরা অত্যন্ত হতাশ হয়েছে, এবং সম্প্রতি তার যে নিউ ইয়র্ক সফর যেটা তিনি করেছেন সেটা আমাদেরকে মারাত্মকভাবে হতাশ করেছে। ফলে এটা আমরা তো সিদ্ধান্ত তো ভুল নিতেই পারি, ছাত্ররা তো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখন তো আপনি এর মধ্যে পড়ে গিয়েছে। এখন তো যতটা সম্ভব তাকে যদি আমরা বোঝাতে পারি, যতটা সম্ভব আমরা আগাইতে পারি, এই চেষ্টা আমাদের করতে হবে।
কিন্তু প্রথমত, এবং শুধু তাই নয়, তিনি যে বক্তৃতা দিয়েছেন জাতিসংঘে, সেখানে তিনি তার যে আদর্শ, যাদের 3-0, এটা তিনি প্রচার করছেন। তো এটা তো রাষ্ট্রের আদর্শ না, এটা তো বাংলাদেশে আমরা সেই সিদ্ধান্তগুলো নেই। আর দ্বিতীয়ত, তিনি জাতির সঙ্গে দেখা করেছেন বাইডেন, তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি তো এখন আছেন ওখানে, তিনি অলরেডি জেনোসাইড আকারে বিখ্যাত। কারণ তার যে ভূমিকা, বিশেষ করে ইসরায়েলকে যেভাবে আপনার অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করে, তারপরে যে বিরাট যে গণহত্যা চলছে, এর জন্য এটা জেনোসাইড আকারে তিনি বিখ্যাত। এবং তিনি আসলে ইউজলেস, মানে তিনি কিছু মিন করেন না, মানে আপনি ডিপ্লোমেসির দিক থেকে তিনি কিছু মিন করেন না মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন। 2 নম্বরটা হলো ক্লিন্টন, আমি বলি শেষ করতে দিন আমাকে, আবার ক্লিন্টন ফাউন্ডেশন এটা প্রাইভেট ফাউন্ডেশন, এবং ক্লিন্টন ফাউন্ডেশন আপনি নিজেও জানেন, ক্লিন্টন ফাউন্ডেশনের বিরুদ্ধে আপনার দুর্নীতি এবং কনফ্লিক্টস অফ ইন্টারেস্টের অভিযোগটা রয়েছে, এবং দীর্ঘকাল এই মধ্যপ্রাচ্যে বিভিন্ন যুদ্ধে তাকে ওয়ারমঙ্গার বলা হয় ক্লিন্টনকে। ফলে এই ওয়ারমঙ্গার হিসেবে তিনি কিন্তু ভূমিকা পালন করেছেন, এবং তার যে ক্লিন্টন ফাউন্ডেশনের যে ভূমিকা, সেটা মূলত তৃতীয় বিশ্বে ভূমিকাটা ইতিবাচক নয়। ফলে দেখেন, এগুলো কিন্তু একটা ভাবমূর্তি তৈরি করে, মানে তার সম্পর্কে আমাদের যে মূল্যায়নটা, সেই মূল্যায়নটা একটা নেতিবাচক জায়গায় চলে যায়। ফলে আমরা চাই না যে তিনি এমন কিছু করেন যেটা আসলে আমাদের জন্য, বাংলাদেশের জন্য এটা বিপজ্জনক হয়। ফলে এই কথা তো আমাদের মতো লোকরা তো বলবেই, কারণ আমরা তো বুদ্ধিজীবীদের জায়গা থেকে কিছু দায় আমাদের আছে। ফরহাদ ভাই, একটু পরিষ্কার করার জন্য কি বলবো, আবার একটু আপনি বিরক্ত না হইলে, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন প্রফেসর ইউনূসকে সরকার প্রধান হিসেবে নিয়োগ বা অনুরোধ করার বা তাকে এই দায়িত্ব নেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ভুল ছিল? না, আমি এটা বলবো না, সেই সিদ্ধান্তটা একটা সময়, না, ভুলটা তো আমরা পরে বুঝতেছি। আচ্ছা, সেটা আপনি ভুলটা তো আমরা পরে উপলব্ধি করছি। আপনি তো প্রথম দিকে আপনার যে প্রত্যাশা, মানে যেটা হলো, আচ্ছা, প্রথম দিকে জনগণের, আচ্ছা, এবার পরিষ্কার, মানে নিয়োগটার ব্যাপারে তার চয়েসটা হয়তো ঠিক ছিল, কিন্তু সেই প্রত্যাশাটার জায়গা থেকে তিনি পূরণ করতে পারেন নাই, সেটা আপনি বলতেছেন। সেটাই। এবং আপনি কি এইটা একদম স্পষ্ট বললেন, আমি নোট নিলাম, ডিপ্লোমেসির দিক দিয়ে প্রফেসর ইউনূসের অবস্থান কিছু মিন করে না, মানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছেন তাই আসলে প্রতিধ্বনি করছেন, আপনি কি এরকম বলছেন? আমি এভাবে বলিনি, আমি বলছি ডিপ্লোমেসির দিক থেকে জো বাইডেন কোনো তাৎপর্য বহন করে না। এখানে যেভাবে আমাদের মিডিয়াতে প্রচার করছে যে তিনি বিরাট কিছু জয় করে এনেছেন, তিনি কিছু জয় করে আনেন। আমাদের মিডিয়া এই ব্যাপারে, আমাদের মিডিয়াতে এই ক্ষেত্রে সৎ হওয়া উচিত। জো বাইডেন তার সঙ্গে দেখা করেছে হোয়াইট হাউসে, দেখা করেছেন আপনার জাতিসংঘের অনুষ্ঠানের, 2টা অনুষ্ঠানের মাঝখানে। এটা যে খুব সম্মানজনক তাও নয়, ঠিক আছে না? এবং তিনি এসে তাকে চুমু খাচ্ছেন, ফলে এটাও কিন্তু খুব যে বিরাট একটা মহৎ কিছু তাও নয়, কারণ জো বাইডেনের চুমু খাওয়া আমাদের জন্য খুব একটা আনন্দের বা গর্বের কিছু নয়। আচ্ছা, এটা এই সিরিজের শেষ প্রশ্ন, আমরা যদি আমাদের ভুল বুঝতে পারি বা আমরা যদি মনে করি যে আমাদের প্রত্যাশা পূরণ হতেছে না, এই ক্ষেত্রে কি আমাদের কিছু করার আছে? মানে আমরা কি মানে উনাকে বদলাইতে পারি? এখন বদলাবো নাকি শেখ হাসিনার মতো আমাদের ভাবতে হবে যে মানে উনার তো বিকল্প নাই? মানে ব্যাপারটা কি এরকম? না, এরকম না। আমরা তো ডেফিনেটলি, জনগণ যদি তাকে বসায়, তারা জনগণ তাকে নামাতেও পারে, সেটা বড় কথা না। কথা হচ্ছে এখানে বদলাবার কথা তো আসে না। আমরা চাই, আমাদের সমালোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের মধ্যে এতগুলা জীবন গেল, এতগুলা মানুষ পঙ্গু হয়ে গেল, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে অভিপ্রায়, এটা যেন তিনি উপলব্ধি করেন এবং সেইভাবে যেন তিনি চলেন, এবং সেইভাবে যেন এটাকে বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করেন। এটা আমাদের সমালোচনা, আমাদের তার উপরে চাপ সৃষ্টি করবার এটাই কারণ। কিন্তু আমাদের মনে হচ্ছে যে তিনি কিন্তু এটার প্রতি খুব একটা উপেক্ষা তিনি করছেন। যদি তিনি উপেক্ষা করেন, তিনি মারাত্মক ভুল করবেন। কারণ জনগণকে, যে জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, সেই জনগণও কিন্তু তাকে তাড়িয়ে দিতে খুব বেশি সময় নেবেন না। এখন বিপজ্জনক হলো যে যেহেতু আমরা একই সঙ্গে শেখ হাসিনার সরকার ফিরে আসুক এটা চাই না, তাহলে ডক্টর ইউনূসের উচিত হবে না আমাদের এই দুর্বলতার সুযোগটা নেওয়া। তার উচিত হবে আমাদের কথা মনোযোগের সঙ্গে শোনা, এবং যদি আমরা ভুল বলি, আমাদের কোনো সমালোচনা ভুল থাকে, তিনি আমাদেরকে, আমরা মেনে নেব, কোনো সমস্যা নেই। আমরা প্রথম থেকে বলেছি এই সরকারকে আমরা একদম আনকন্ডিশনালি সমর্থন করি, আনকন্ডিশনালি প্রথম শুরুর দিকে বলেছিলাম। এখন হয়তো অত জোরের সঙ্গে এটা বলতে পারবো না, কিন্তু আমরা মনে করি যে এই সরকারকে দিয়েও আমরা অনেক কিছু আমরা অর্জন করতে পারবো। এই সরকার যখন আসে, এই সরকারের বিরুদ্ধে যথেষ্ট করে মেলা, অভ্যুত্থান, মলা প্রচার হয়েছে, এবং এগুলো কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে। মানে ডক্টর ইউনূস যদি মনে করেন যে তিনি তাঁকে ছাত্ররা বসিয়েছেন ক্ষমতায়, এটা ভুল ধারণা, এবং এটাও তিনি খুব খারাপ কাজ করেছেন যে ছেলেদের পিঠ চাপড়ে দিয়েছেন, এটা ঠিক না। আমাকে, কারণ এখানে জনগণ ছিল এবং সৈনিকরা ছিল, ফলে আপনি তার ভাববার কোনো কারণ নাই যে ছাত্ররাই শুধু এই আন্দোলনটি করেছে। এগুলো মারাত্মক রকম একটা ক্ষমতা বলয় তৈরি করে, যে ক্ষমতা বলয়টা ইতিমধ্যেই
ছাত্রদের মধ্যে নানান বিভক্তি এবং ছাত্রদের মধ্যে নানান বিভ্রান্তি এবং ছাত্রদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে কমিয়েছি মারাত্মকভাবে। এটার জন্য আমি সিঙ্গুলারলি আমি মনে করি যে ডক্টর ইউনূস এর জন্য দায়ী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু চান, আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক সেটি নিয়ে অনেক চিন্তা করেন, যেই কারণে আপনি এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখছেন। প্রিয় দর্শক, আপনাকে ছোট্ট একটি অনুরোধ করব, আমরা এই ভিডিও অনেক কষ্ট করে বানাই, আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। এবং আপনাকে আরও একটি অনুরোধ করব, সেটি হচ্ছে আপনি আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করবেন, যাতে করে আপনার এই কমেন্টটি আরেকজন এসে পড়বে এবং সে এই কমেন্টটি পড়ে জ্ঞান অর্জন করবে, আপনার এই মূল্যবান মতামতটি সে জানবে এবং সেও কিছু শিখতে পারবে। তার পরিপ্রেক্ষিতে তার মতের সাথে যদি আপনার এই মতামত মিল হয়, তাহলে দেখা যায় সেও একটি মতামত এখানে প্রদান করবে এবং এতে করে আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক উন্নত হবে। বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা পাচার করে দেয়, দেশের বাইরে পাঠিয়ে দেয়। আমাদের আরও সচেতন হতে হবে, সে যেই দলের নেতাই হোক না কেন, যেন আমাদেরকে, আমাদের মতো সাধারণ জনগণকে বোকা না বানিয়ে যেন টাকা পয়সা পাচার না করতে পারে। বাংলাদেশের সম্পদ আমরা আরও হুঁশিয়ারি হব, যেহেতু বাংলাদেশের সম্পদ বাংলাদেশেই যেন রাখতে পারি। দেখেন ভাই, কোটি কোটি শ্রমিক আছে, কোটি কোটি প্রবাসী আছে, যারা সারা জীবনটাকে বিলীন করে দিতেছে, শেষ করে দিতেছে, জীবন যৌবন শেষ করে দিতেছে প্রবাসে থেকে থেকে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে পাঠিয়ে। এই প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠায় এত কষ্ট করে, সেই রেমিটেন্সগুলো আমাদের দেশে কিছু অসাধু নেতারা, যারা ক্ষমতার পাওয়ারে, ক্ষমতার দাপট দেখিয়ে সেই টাকাগুলি আবারও অন্য একটি দেশে পাচার করে দেয়। এতে করে তারা চিন্তা করে যে বাংলাদেশ থেকে এই টাকা পয়সাগুলি পাচার করে আমরা ওই দেশে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করব। অনেক নেতারা দেখবেন ভোটের আগে প্রতিশ্রুতি দেয় যে আমরা এই উন্নয়ন করব, সেই উন্নয়ন করব, এবং তারা দেখা যায় একটি আসনে এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে। এই কোটি কোটি টাকা খরচ করে কেন জানেন? তাদের তো বেতন আছে 1,40,000 টাকা মাসে। সেই ক্ষেত্রে দেখা যায় তাদের পুরো বছর মিলাইয়া হয়তোবা 12 লাখ, আরও মনে করেন 6 লাখ, এই হচ্ছে তাদের ইনকাম। এখন দেখেন ভাই, এখানে তারা 5 কোটি, 10 কোটি, 50 কোটি টাকা, এমনকি 100 কোটি টাকা পর্যন্ত খরচ করেও এমপি হয়। কি কারণে হয় সেটি হয়তোবা আপনি এখন ভালো করেই বুঝতে পারছেন। আমাদের আরও সচেতন হতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।